এদিকে নির্বাচনের আগেই শেখ হাসিনার বিজয় শুরু। নির্বাচন ঠেকাতে আওয়ামী লীগের ত্রিমুখী সংঘর্ষ শুরু হয়েছে। যে কোনো মুহূর্তে বন্ধ হতে পারে নির্বাচন। ক্যান্টনমেন্টে রেড অ্যালার্ট জারি। এবার আওয়ামী লীগ ও ছাত্রলীগের কঠিন অ্যাকশন শুরু। এবার নির্বাচন বাতিলের দাবিতে ধানমন্ডিতে আবারও আওয়ামী লীগের সাথে চলে পুলিশের ত্রিমুখী সংঘর্ষ। নির্বাচন ঘিরে কি আবার কোনো নতুন খেলাধুলা শুরু হয়েছে? নির্বাচন বানচালের চেষ্টা চলছে, তাও আবার খোদ ডক্টর ইউনূস সরকারের অন্দরমহল থেকে। খেলা চলছে নানামুখী। খেলা যে নানামুখী চলছে এটা মনে হয় হাতে ঘাটে মাঠেও এটা ছড়িয়ে গেছে। কি ঘটতে যাচ্ছে ক্যান্টনমেন্টগুলোতে? ঢাকা ক্যান্টনমেন্টে গত পরশুদিন রাত 8টা থেকে কেন রেড অ্যালার্ট জারি হলো? সেনাবাহিনীতে কি আসলেই কিছু ঘটতে যাচ্ছে কিনা? একটা পত্রিকা বলেছে যে সেনা অভ্যুত্থানেরও আশঙ্কা দেখা দিয়েছে। ডক্টর ইউনূসরা জানেন, আসিফ নজরুলরা জানেন, 12 ফেব্রুয়ারি রাতে ফলাফল ঘোষণা শুরু হওয়ার পর থেকেই তাকে খুঁজতে থাকবে একদল জনতা, যারা তাকে পেলেই জানে মেরে ফেলবে, ফাঁসিতে লটকে দেবে রাজপথে এনে, কিংবা অন্তত জুতার মালা পরিয়ে গ্রেফতার করিয়ে ছাড়বে। নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসছে তত বেশি উত্তাপ ছড়াচ্ছে বাংলাদেশের মধ্যে। ইতিমধ্যে এই ভয়ে বাংলাদেশের অনেক ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা বিদেশ পালিয়ে যাওয়া হচ্ছে। কূটনীতিতে একটা মারাত্মক পালা বদল হচ্ছে। বাংলাদেশ আউট, ইন্ডিয়া ইন। কোন প্রসঙ্গে? সেটা হচ্ছে কূটনীতি প্রসঙ্গে। যেখানে বাংলাদেশকে প্রাধান্য দিয়েছিল আমেরিকা, সেই বাংলাদেশের এই হাল দেখে আমেরিকা এখন ভারতের পালে হাওয়া লাগিয়ে তুফান তুলে দিয়েছে। ব্যাপারটা কিরাম? আমি আপনাদের বলেছিলাম একটা চুক্তি হতে যাচ্ছে, 10 বছরের চুক্তি হতে যাচ্ছে। চুক্তিটার নাম আমি আপনাদের বলে দিচ্ছিলাম, সবই বলেছিলাম, শুধু আপনাদের স্মরণে করে দিই। আপনারা তো ভুলে যান, ভুলে গেলে পরে তারপরে যখন হয় তখন আমায় গুজববাজ বলে ডেকে দেন। আজ দেখবো আপনাদের কয়জন আমায় গুজববাজ বলেন। এবং আমি যাওয়ার সময় দুটো প্রশ্ন রেখে যাব, যারা অতিশয় বুদ্ধিমান মানুষ, আশা করি তারা আমার এই দুটো প্রশ্নের উত্তর দিতে পারবেন। আমায় কমেন্টে জানাবেন। আর যদি না উত্তর দিতে পারেন তাহলে আমায় হাত তুলে বলে দেবেন যে আমরা উত্তর দিতে পারলাম না। আপনি আমাদের থেকে তাহলে বুদ্ধিমান মানুষ, আপনি উত্তরটা দিয়ে দিন, আমি উত্তরটা দিয়ে দেবো। আপাতত ওই এগ্রিমেন্টের বিষয়ে আসি। সেটা হচ্ছে Common Interest in South Asia, Central Asia, Quad, Bay of Bengal and Indo-Pacific Agreement 2026 to 2036। এই 10 বছরের একটা এগ্রিমেন্ট। এই এগ্রিমেন্টটা আপনার সই হয়, সব গুগলে পেয়ে যাবেন, কোনো চিন্তা নেই। আমাকে একদম বলবেন হ্যাঁ গুজববাজ, আমি বলে দিচ্ছি সব গুগলে পেয়ে যাবেন। এটা 31শে জানুয়ারি সেনেটে এই বিলটা পাস হয়। 31শে জানুয়ারি এই বিলটায় $121 মিলিয়ন একটা সহায়তা আছে। কেন এই ডলারের সহায়তা এবং কি জন্য সহায়তা আমি সব বলে দিচ্ছি, সে প্রসঙ্গে আসছি। এই যে 31 তারিখ যেটা বিলটা যেটা সই হয়েছে সেনেটে, সেই বিলটা 3 ফেব্রুয়ারি সেটা সাইন করেছেন আমাদের ডোনাল্ড ট্রাম্প মালিক। তিনি সাইন করে দিয়েছেন এবং 4 তারিখে আমাদের ওইখানে আমেরিকাতে গিয়ে পৌঁছন আমাদের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তার সঙ্গে ওই বিলটা নিয়ে তখন কথাবার্তা হয় এবং একটা ক্লোজ ডোর মিটিং হয়েছিল। আমি আপনাদের বলেছিলাম ডক্টর জয়শঙ্কর মার্কো রুবিওর সঙ্গে একটা ক্লোজ ডোর মিটিং হয়। সেই মিটিংয়ে শেখ হাসিনার সঙ্গে কথা হয়েছিল, সেটাও আমি বলে দিয়েছিলাম। এখন যেটা পরে জানতে পেরেছি সেটা হচ্ছে ভিডিও কলিং হয়েছে। আচ্ছা, সবাই আমায় জিজ্ঞেস করেন যে এই যে সিকিউরড লাইন বলেন ব্যাপারটা কি? সিকিউরড লাইন হচ্ছে এমন একটা ফ্রিকোয়েন্সি দুজনেই ভাগ করে নেয়। ধরুন মার্কিন যুক্তরাষ্ট্র ভারত এমন একটা ফ্রিকোয়েন্সি ভাগ করে দিল, ওই ফ্রিকোয়েন্সি অন্য কেউ জানতে পারবে না। ওই নির্দিষ্ট ফ্রিকোয়েন্সির মাধ্যমে ভারত এবং বাংলাদেশ দুজনেই ওই ফ্রিকোয়েন্সির মাধ্যমে যোগাযোগ করে। সেটা হচ্ছে আপনার সিকিউরড লাইন বলা হয়। এই যে সমস্ত আমাদের রাষ্ট্রনেতারা কথাবার্তা বলেন না, তারা সবসময় ওই রকম আলাদা করে বিভিন্ন সময় বিভিন্ন রকমের সিকিউর
ওয়েভ লেন্থে তারা কথাবার্তা বলেন। তো যাই হোক, সেখানে ওই তাদের মধ্যে কথাবার্তা হয়েছে এবং শেখ হাসিনার সঙ্গে কথাবার্তা হয়েছে, কি কথাবার্তা হয়েছে সেটা আমি পরে আসছি। এখন এই যে $121 মিলিয়ন যেটা সহায়তা বিল দেওয়া হচ্ছে, সহায়তা বিল কেন? আগে আপনাদের মনে আছে, আগে আপনাদের ঠিক ছিল যে বাংলাদেশ থেকে একটা মায়ানমার করিডোর করা হবে, আরাকান করিডোর যেটা নাম দেওয়া হয়েছিল। সেই করিডোরটা নিয়ে সেনাবাহিনীর সঙ্গে খলিলুর রহমানের একটা চূড়ান্ত একটা বাকবিতণ্ডা হয় এবং সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বলেছিলেন নো ব্লাডি করিডোর। মনে পড়ছে সেই নো ব্লাডি করিডোর? সেই নো ব্লাডি করিডোর বলেছিলেন। আসলে হচ্ছে এই যে $121 মিলিয়ন যে ডলারটা, এই $121 মিলিয়ন খন্ডাংশ, 121 মিলিয়ন ডলারের একটা অংশ, সেইটা কে কত নেবে? খলিলুর রহমান এবং ওয়াকারুজ্জামান দুজনের মধ্যে কে কত নেবে সেটা নিয়ে হচ্ছে কথা হচ্ছিল। এখন এই কথাবার্তা যখন চলে সেই সময়তে, এক মিনিট ধরবেন, এই কথাবার্তা যখন চলে সেই সময়তে দুজনের মধ্যে যে ঝামেলা লাগে সেটা আদৌ আজ পর্যন্ত মেটেনি এবং তার ফলে একটা দূরত্ব দুজনের মধ্যে তৈরি হয়ে রয়েছে, সেটা অদ্যাবধি মেটেনি এবং মিটবে বলে মনেও হয় না। আচ্ছা, আর একটা এর মধ্যে যেটা ছিল সেগমেন্ট, যেটা ছিল সেগমেন্টে ভাগ করা ছিল কিছু কিছু পয়েন্ট, যেমন আকাশ এবং সমুদ্র পথে আপনার ইন্টারন্যাশনাল টেরোরিজম, ক্রস বর্ডার টেরোরিজম, অর্থায়ন, এরকম যদি হয় তাহলে পরে দুপক্ষই সার্জিক্যাল স্ট্রাইক করতে পারবে। 2 নম্বর ছিল ইন্দো প্যাসিফিক অঞ্চলে গণতন্ত্র, নিরাপত্তা, মানবাধিকার, আইনের শাসন, সমস্ত ধরনের অর্থনৈতিক ও সামাজিক কর্মকাণ্ড পূর্বের ন্যায়, মানে শেখ হাসিনার সময় সেই পূর্বের ন্যায় সর্বাত্মক সহযোগিতা, সমঝোতা ও পারস্পরিক মর্যাদার ভিত্তিতে কাজ করবে পরবর্তী বাংলাদেশ সরকার, ভারত এবং ওয়াশিংটন, তিনজনে একযোগে কাজ করবে। কৌশলগত সিদ্ধান্ত বাস্তবায়ন চলমান থাকবে। প্রতি 3 মাস ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র এই যে 10 বছরের এগ্রিমেন্ট হচ্ছে, এই 10 বছরের এগ্রিমেন্ট এই রিভিউ করবে। শেখ হাসিনার সঙ্গে যখন কথাবার্তা হয় তখন মার্কো রুবিও শেখ হাসিনাকে বলেন যে বাংলাদেশে দৃঢ় গণতন্ত্র, আইনের শাসন, মানবাধিকার রক্ষা কাজ করা ওয়াশিংটন অঙ্গীকারবদ্ধ। ঢাকার কাছে এটা টোটাল 16 মিনিটের একটা কথাবার্তা হয়েছিল, এটা আমি আগেও বলেছিলাম। এখন এই যে বাংলাদেশ নীতি পুনর্বিন্যাস এবং চূড়ান্তকরণ, বাংলাদেশ ও মায়ানমার ও ইন্দো প্যাসিফিকের নিরাপত্তা, এর দুজনের মধ্যে দুজনেই ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র দুজনকে সমানভাবে ভাগ করে নিয়ে দেখবে। কখনো কোনো কাজটা মার্কিন যুক্তরাষ্ট্র করবে, কখনো ওভারল্যাপ করে মার্কিন যুক্তরাষ্ট্রের ভারতের কাজটা ওভারল্যাপ করে মার্কিন যুক্তরাষ্ট্র করবে। যেখানে যার প্রয়োজন হবে সেটাই তখন তারা করবে ওভারল্যাপ নীতিতে। ওভারল্যাপিং নীতি বোঝেন? ওভারল্যাপিং নীতিতে হবে। এখন এই যে $121 মিলিয়ন, $121 মিলিয়ন কি হবে? এটা হচ্ছে আমাদের যে কালাদান প্রজেক্ট আছে না মায়ানমারে, ওই কালাদান প্রজেক্টটাকে ধরে আপনার নৈখানছড়ি এরিয়া আছে, নৈখানছড়ি এরিয়া থেকে একেবারে ত্রিপুরা হয়ে, এখনো ঠিক হয়নি, হয় আপনার এতে কি বলে ওটা, ত্রিপুরা হয়ে মায়ানমার ছুঁয়ে কাম্বোডিয়া পর্যন্ত
পৌঁছে যাবে। অর্থাৎ এখন থেকে বাংলাদেশকে সাইডলাইন করে এখন পুরো ব্যাপারটা এখন কাম্বোডিয়া এবং ভারতবর্ষ যুক্তভাবে মায়ানমারকে পৌঁছে দেবে, যত রকমের অস্ত্র শস্ত্র সহায়তা যা যা করার সেই সমস্তগুলো করবে। মায়ানমার ইস্যুতে ভারত যেমন আমেরিকাকে সমর্থন করবে, তেমনি বাংলাদেশ ইস্যুতে ইউনাইটেড স্টেটস ভারতকে সমর্থন করবে। ভারতের চোখ দিয়ে ইউনাইটেড স্টেটস দেখবে এমন কোনো কথা কিন্তু আলোচনা হয়নি। আলোচনা এটাই হয়েছে স্বার্থ, একে অপরের স্বার্থ সুরক্ষিত করে চলবে। মায়ানমারে যেখানে আমেরিকার স্বার্থ আছে সেটা বাংলাদেশ দেখে ভারত দেখে চলবে, ও বাংলাদেশে যে স্বার্থ ভারতের রয়েছে সেটা আবার আমেরিকা ভারতের হয়ে দেখবে। এটাই হচ্ছে ওভারল্যাপিং সিস্টেমে দুজনের মধ্যে কাজ করবে। আমাদের যে এখানে জয়শঙ্কর জি ওখানে গিয়ে আমেরিকার ভিজিট যখন করছেন, তখন এখানে কিন্তু ব্রেন ক্রিসেন্টন তিনি গিয়ে প্রণয় বার্মার সঙ্গে দেখা করছেন। এখন প্রণয় বার্মার সঙ্গে দেখা করার আগে, ঠিক দেখা করার আগে উনি গিয়েছিলেন তারেক রহমানের বাড়িতে। তারেক রহমান বাড়িতে ছিলেন কি ছিলেন না আমি জানি না। কথা হয়েছে কার সঙ্গে? ওনার কথা হয়েছে জুবেইদা জাইমা খান এবং তার মেয়ে হচ্ছে জুবেইদা রহমান, জাইমা রহমান এবং জুবেইদা রহমান, এই দুজনের সঙ্গে ব্রেন কিসেনটনের কথা হয়েছে। এটা গেল নাম্বার 1, আমার প্রশ্ন নাম্বার 1। আর নাম্বার 2 হচ্ছে 8ই ফেব্রুয়ারি আগামীকাল একটা মানে সভা হওয়ার কথা ছিল আপনার বিএনপি, সভাটা হচ্ছে না। কেন হচ্ছে না? কোনো কারণ দেখানো হয়েছে কেন হচ্ছে না? আপনারা যারা অতিশয় বুদ্ধিমান আছেন, যারা আমার ভিডিওতে প্রচুর কমেন্ট করেন, আপনাদের মতো বুদ্ধিমানের কাছে আমি এই প্রশ্ন রেখে গেলাম যে এই দুটো কাজ কেন হলো। এক হচ্ছে ব্রেন ক্রিস্টেনসন, তিনি জুবেইদা রহমান এবং জাইমা রহমানের সঙ্গে বৈঠক করলেন কেন? আর 2, কোনো কারণ না দেখিয়ে 8 তারিখের প্রোগ্রামটা পল্টনে যেটা হওয়ার কথা ছিল সেটা বাতিল হলো কেন? এই দুটো প্রশ্নের জবাব আমাকে দেবেন কমেন্টে। আমি উদ্গ্রীব হয়ে থাকবো কমেন্টে আপনাদের পড়ার জন্য। যারা এই সমস্ত আমায় গুজববাজ লিখে বেড়ান না এবং বলেন যে যত ঢপ মারছে ও মারছে তো ও মারছে, মেয়াদ উত্তীর্ণ গঞ্জিকা সেবন করে যারা লেখেন, তারা একটু গঞ্জিকা একটুখানি ভালো করে পুরপুর ভরে টান দিয়ে গুগলে একবার সার্চ করে দেখবেন 31 জানুয়ারি এই ধরনের এগ্রিমেন্ট সেনেটে অ্যাপ্রুভ হয়েছে কিনা, এই 121 মিলিয়ন ডলারের একটা সহায়তা বিল হয়েছে কিনা, এবং 3 তারিখে সেটা আমাদের মালিক সই করে ভারতের সঙ্গে ভাগাভাগি করে নিয়েছে কিনা 4 তারিখে। এই টোটাল ব্যাপারটা ওই জন্য বলছি কূটনীতিতে সবকিছুই বদলে গিয়েছে। এই যে ভারতের এখন জায়গাটা নিয়ে নিয়েছে, এই বাংলাদেশের জায়গাটা নিয়ে নিয়েছে ভারতের পালে এখন আমেরিকার হাওয়া। সুতরাং অনেক কিছুই অকল্পনীয় ভাবে বহুদিন ধরে বলে যাচ্ছি, আপনার চোখের আড়ালে পর্দার